উদ্দিন আহমেদ। আমি আইসিএমএবি ফেলো মেম্বার। আমি আইসিএমএবি এর ফুল টাইম ফ্যাকাল্টিও। আমরা এখানে এই সেমিস্টারে 3 জন ফ্যাকাল্টি জয়েন করছি, একজন। এইখানে জয়েনের আগে আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি এজ ডিরেক্টর বিবিএনএমবি। আমার আজকে যেহেতু প্রথম ক্লাস, আপনাদের স্টুডেন্ট টোটাল আমি দেখছি 40 জন আছেন। তো আপনারা খুব দ্রুত আপনাদের একটু পরিচয়টা দিবেন, মানে আপনাদের জাস্ট নামটা বলবেন আর একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা বলবেন, আর এখন যদি জব করেন ওইটা বলবেন। আসসালামু আলাইকুম, আমি ফাতিমা খানম। আমি আমার বিবিএ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল থেকে করেছি, এবং স্যার আমি আমার এমবিএ ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করেছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, এবং বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়ছি মাওলানা ভাসানী থেকে। তারপর আচ্ছা, আপনারা একটু আপনাদের সবার স্পিকারটা অফ রাখেন। আমি আমার সিরিয়ালের নামের যেটা দেখতে পাচ্ছি ওই অনুযায়ী বলেন। দেন রবিউল হুসেইন। রাবিউল হুসেইন, আপনি কি আছেন? দেন মোহাম্মদ ইসমাইল। আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদ ইসমাইল। আমি পড়ালেখা করেছি চিটং ইঞ্জিনিয়ারিং চুয়েটে থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আইসিএমএ তে ভর্তি হয়েছি। এইবার আমি অপারেশন লেভেলে নতুন এনরোল করছি আর কি। আচ্ছা, আর আমি জব করি প্রিমিয়ার এলপিএস-এ চট্টগ্রামে। দেন পরাণ ভট্টাচার্য। পরাণ ভট্টাচার্য। দেন ফেরদৌস আক্তার। পাটা উঠায় বসছেন ভাইয়া, এটা একটু দেন না সামনে। শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। মোহাম্মদ সাজ্জাদ হুসেইন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কেমিস্ট্রি থেকে অনার্স মাস্টার্স করি আর এইচআরএম এ এমবিএ। আর আমি এখন বর্তমানে ইস্টার্ন রিফাইনারিতে আছি অ্যাকাউন্ট সেকশনে। আহমেদ জিসান। অনিক সাহা। আসসালামু স্যার, আমি অনিক সাহা। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং জগন্নাথ ইউনিভার্সিটি থেকে এমবিএ ফাইন্যান্স পড়াশোনা শেষ করেছি। এখন একটা প্রাইভেট কোম্পানিতে আছি। ওকে। আরিফ আহমেদ। স্যার আপনি সবাইকে মিউট করে দেন। আরিফ আহমেদ। বুলবুল আহমেদ। আচ্ছা, আমরা একটু নামাজের জন্য 10 মিনিট একটু ব্রেক আপনারা নেন। আমি আবার 6:30-এ শুরু করব, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার।
6:30 বাজে, সো আমি এখন শুরু করি। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, গুড। তাহলে আমি এখন শুরু করি। হ্যাঁ, তো আমরা ক্লাস শুরুর আগে যেটা বলতেছিলাম, পরিচয় পর্ব হচ্ছিল, তা আপাতত পরিচয় পত্রটা এই পর্যন্ত থাক, কারণ অনেকে হয়তো নামাজে গেছেন আর সবাই মনে হয় আমার কথা শুনতেও পাচ্ছে না। তো আমি প্রথমে যেটা চাচ্ছি, এইখান থেকে আমি যেটা আমাদের একাডেমিক ইনস্টিটিউট গুলো করি, আমি এখানেও চাই যে এখানে দুইজন অন্তত ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকা। তো আপনারা দুইজন একটু ভলান্টিয়ার করেন, একজন মেল একজন ফিমেল, যারা ক্লাস রিপ্রেজেন্টেটিভ হতে চান। তো আমি জানি যে এখানে হয়তো এক একজন এক এক লেভেলের বা আগে পরে ভর্তি হয়েছে ইত্যাদি ইত্যাদি, সবার সাথে হয়তো সবার পরিচয়ও নাই, কিন্তু ক্লাস রিপ্রেজেন্টেটিভ এই কোর্সটা তো আপনারা সবাই একসাথেই করতেছেন। সো ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকলে একটা সুবিধাটা কি, আমার সাথে কমিউনিকেট করতে পারবেন, ক্লাস রিপ্রেজেন্টেটিভের সাথেও কমিউনিকেট করতে পারবেন। আর একটা ওই সিআরদের আমি বলবো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিতে, যেখানে আমরা সবাই জয়েন হয়ে যাব। এবং যদিও আমরা ওই যে সিএমএস স্পেসেই ম্যাটেরিয়াল গুলো আপলোড করি, কিন্তু আমি দেখলাম যে সবাই এখনো ওইটাই পাসওয়ার্ড বা অ্যাক্সেস এখনো সবার নাই। সেই ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপে আমি সিআরদের কাছে মেইল করে দিলে আর সিআররা হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে ওইটা আপলোড করে দিতে পারবেন। স্যার আমাদের অলরেডি স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছে, আমি অনেক বলছিলাম আমাদের সাবজেক্ট ওয়াইজ হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, আমি অলরেডি অনেকে যুক্ত হয়েছে, আমি এখানে দিয়েছি স্যার। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে আমি স্যার আপনাকে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমাদের যেহেতু অনেক আপনি কি করেন? স্যার আমি জব করতেছি স্যার। জব, আচ্ছা, কিন্তু অনেকের কি কোনো সমস্যা আছে সিআর হইতে? না স্যার, আমার সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমার নাম্বারটা আপনি একটু লিখে নেন, আমি সবার উদ্দেশ্যেই বলতেছি। আর অনেক আমার নাম্বারটা লিখে আমাকে আপনি ওই আমার এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ আছে, আপনি আমাকে অ্যাড করে দেন। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, আমার নাম্বারটা হচ্ছে 01819 488 480। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আপনি আমাকে অ্যাড করে দিন। তো আমরা কিভাবে করতে পারি স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপটা? আমি একটু জানতে চাই স্যার। অনেক আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি এই যে এখানে আপনার এখানে শেয়ার করেছি, দেখেন চ্যাটে, আপনি অটোমেটিক যুক্ত হতে পারবেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আপনি কি অফিসে নাকি? না স্যার, আমি অ্যাকচুয়ালি অফিসে না, আমরা রিডিং করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, আমি আজকে প্রথম ক্লাস, তো আমি একটু, আর আমাদের তো শিডিউল ক্লাস 30টাই, সো আমরা একটু স্লোলি যাব, ঠিক আছে? তো প্রথমে আমি আসলে ক্লাসের শুরুতে যেটা করতে চাই, যে এই কোর্সটার মধ্যে আসলে আমাদের কি কি কভার করা আছে এটা একটু যদি আমরা দেখি। আমি জানি যে আপনারা এটা জানেন,
তারপরও যে প্রথমে এইখানে F1 এর পার্ট এ তে আছে কি প্রিন্সিপালস অফ বিজনেস ট্যাক্সেশন, এটার ওয়েট কত দিয়ে আছে 25%। তো এইখানে আমাদের লিড কম্পোনেন্টটা কি? লিড কম্পোনেন্টটা হচ্ছে explain the type of tax that can apply to incorporate businesses, their principal and potential administrative requirement. আমি আমার পড়ানোর সময় আমাদের লাইব্রেরিতে যে সিমার ম্যানুয়ালটা আছে ওই ম্যানুয়ালটা ধরে আমি পড়াবো। আমার কথা বোঝা গেছে? শুনতে পাচ্ছেন তো? জি স্যার, জি স্যার। স্যার আপনি কি কোনো স্লাইড শেয়ার করেছেন? মানে দেখা যাচ্ছে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি তো স্লাইড শেয়ার করছি, দেখা যাচ্ছে না? না না স্যার। আচ্ছা দাঁড়ান, আমার একটু তাহলে। না স্যার, স্লাইডটা শেয়ার হয়নি আর কি। আচ্ছা আচ্ছা ভাই অনেক, আমি আপনার নাম্বারটা একটু পেতে চাই। ভাই আমি দিয়ে দিচ্ছি চ্যাট গ্রুপে। হ্যালো, ক্লাস কি হচ্ছে? আমি শুনতে পাচ্ছি না। না স্যার, স্যার মেবি আনমিউট হয়ে গেছে স্যারের, মানে স্লাইড দেখা যাচ্ছে না। অনেক ভাই স্যারকে একটু ফোন দেন প্রয়োজনে। স্যার মেবি কানেক্টেড হতে পারছে না, বের হয়ে গেছে স্যার। আপনি আচ্ছা সরি, আমার একটু মানে আমরা নেটওয়ার্কটা মনে হয় লস করছিলাম। হ্যাঁ এখন দেখা যাচ্ছে স্লাইড? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আপনারা কি এতক্ষণ মানে ইয়েতে ছিলেন? জি লাইনে ছিলাম স্যার। কিন্তু আমি ছিলাম না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনার মার্কিং ডিসকানেক্টেড হয়ে গেছিলেন। আচ্ছা, আমি ডিসকানেক্টেড হয়ে গেলে কিন্তু আমার ফোন দিয়েন। হ্যাঁ মানে জি স্যার, কারণ আমি তো বুঝতেছি না ডিসকানেক্ট, আমি তো আসলে এতক্ষণ ইয়ে করতেছিলাম। তো আচ্ছা, আর সিআর জানি কাকে বললাম? অনিক না? জি স্যার। অনিক, আমাকে আপনার ফোন নাম্বার আর নামটা লিখে একটু ভাই পাঠায়েন। হ্যাঁ জি স্যার, আমি এসএমএস করি। হ্যাঁ হ্যাঁ। সো আমাদের F1 এ পার্ট এ তে আমরা দেখতেছি, আমাদের পার্ট এ তে আছে প্রিন্সিপালস অফ বিজনেস ট্যাক্সেশন, এটার ওয়েট কত 25%। এটা লিড থাকবে হচ্ছে এক্সপ্লেইন দ্য টাইপস অফ ট্যাক্স দ্যাট ক্যান অ্যাপ্লাই টু ইনকর্পোরেট বিজনেস, দেয়ার প্রিন্সিপাল অ্যান্ড পটেনশিয়াল অ্যাডমিন রিকোয়ারমেন্ট। এটার কম্পোনেন্ট কি? To an incorporate business in a particular country, then feature of principal, describe the feature of principal type of taxation like to be relevant to an incorporate business on a particular country. C, explain the key administrative requirement and the possible inquiry and investigation power of taxing authority associate with the principal type of taxation like to be relevant to an incorporated business. Then difference
between tax avoidance and tax evasion. Then illustrate numerically the principle of different type of tax based on provided information. আর ইন্ডিকেটিভ সিলেবাস কন্টেন্ট ওইটা আমি আর পড়লাম না, ঠিক আছে? আমি জাস্ট এই সিলেবাসটা আজকে একটু আপনাদের দেখাচ্ছি। কথা বোঝা গেছে? জি স্যার। তারপর এই ট্যাক্সের মানে পার্ট এতেই আছে এক্সপ্লেইন, লিডের মধ্যে এক্সপ্লেইন দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন অফ ইনকর্পোরেটেড বিজনেস। আর আউটকামের মধ্যে আছে আইডেন্টিফাই সিচুয়েশন ইন হুইচ ফরেন ট্যাক্স অব্লিগেশন, that is reporting and liability could arise and method for relieving foreign tax. B-te ase source of tax rule and importance of the jurisdiction. Then 3-te ase prepare the corporate income tax calculation. Etar moddhe ektai ase prepare corporate income tax calculation based on given simple set of rules. 4 নম্বরে আছে apply the accounting rule for current and deferred tax. So এটার এতে থাকবে হচ্ছে apply the accounting rule for current and deferred taxation including calculation of deferred tax based on set of rules. Then আমাদের part B যেটাই আছে হচ্ছে regulation and ethics of financial reporting. এটার ওয়েট হচ্ছে আমাদের 15%। এখানে আমরা যদি নাম্বার 1 এ দেখি, লিড হচ্ছে explain the need for method of regulating accounting and financial reporting. এটার কম্পোনেন্ট গুলো হচ্ছে explain the need for regulation of published account and concept that regulatory regime vary from country to country. B-te hobe explain the potential element that might be executed in a national regulatory framework for published account. C-te thakbe describe the role and structure of IASB, an international organization of securities commission. D, explain the meaning of given feature or parts of the IASB framework for presentation and preparation of financial statement. Describe the process leading to the promulgation of an IFRS. Describe the way in which IFRS can interact with local regulatory framework. Then explain in general the role of external auditor, the element of audit report, and type of qualification of the report. তারপর এই ethics এর নাম্বার 2nd লিডটা হচ্ছে applied the provision of the CIMA code of ethics for professional accountant. এটার মধ্যে এতে আছে explain the importance of exercise of ethical principle in reporting and assessing information, source of ethical code for those involved in reporting or taxation affair of an organization, including external auditor. C-te ase apply the provision of CIMA code of ethics for professional accountant of particular relevance to the information reporting, assurance, and tax-related activities of the accountant. C-te ase financial accounting and reporting. এইটার ওয়েট কত? এইটার ওয়েট হচ্ছে 60%। তার মানে পার্ট এ তে ছিল 25%, পার্ট বি তে ছিল 15%, and পার্ট সি তে হচ্ছে 60%। এই লিডে হচ্ছে prepare the full financial statement of a single company and consolidated statement of financial position and comprehensive income for a group in relatively straightforward circumstances.
এটার কম্পোনেন্টের মধ্যে থাকবে prepare the complete set of financial system in form of suitable for publication of single company, apply condition required for an undertaking to be subsidiary on an associate another company, prepare the consolidated statement of financial position and statement of comprehensive income for a group of company in form of suitable for publication for a group of companies comprising directly held interest in one or more fully controlled subsidiary and associates. A D হবে apply the concept of fair value at the point of acquisition, identifiability of asset, liabilities, and recognition of goodwill. তারপর টুতে হবে হচ্ছে apply the international standard dealing with a range of matter and items. এটার A হচ্ছে apply accounting rule contained IFRS and IAS dealing with reporting performance, the non-current asset, including their impairment, inventory, disclosure of related party to a business, construction contract, and related financing cost, post-balance sheet event, provision, contingency, and lease. আর B হচ্ছে explain the accounting rules contained in IFRS and IAS governing share capital transaction. তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই কোর্সটার সিলেবাস। সো আমরা এখন আমাদের লেকচারটা শুরু করি। আর দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। So principle of business taxation. এই বইটার শুরুতেই একটা নোট দেয়া আছে যেটা আমি এখানে আলোচনা করতে চাই, যে এখানে আমরা আসলে কিছু কমন কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেহেতু ট্যাক্সেশন অলরেডি একটা আলাদা কোর্স আছে, ওইখানে এই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা করা আছে। So please note, knowledge of specific tax regime is not required and detail of any specific tax regime will not be examined. The exam paper will include a tax regime of a relevant country, আমাদের ক্ষেত্রে বাংলাদেশ. The tax regime will provide all the information, including tax rate, required to prepare the answer for any tax computation question. প্রথমে আমরা এখানে দেখব canon of taxation. 1976, Adam Smith, in his book The Wealth of Nation, proposed that a good tax should have following characteristics. এটা আমরা সবাই জানি, আমরা আগেও বিভিন্ন কোর্সে পড়ছি, আমাদের আন্ডার গ্রাজুয়েশন যাদের বিজনেসের তারা আমরা জানি। তারপরও এখানে একটু যেহেতু আমাদের এই বইটাই বলা আছে, আমরা এটা একটু রিভিউ করব। আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে তো না? জি স্যার। গুড। তো অ্যাডাম স্মিথের গুড ট্যাক্স এর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে প্রথম হচ্ছে ইকুইটি। সেটা হচ্ছে কি, পার্সনের এবিলিটি টু পে, এইটা রিফ্লেক্ট করবে। তার মানে ইট শুড বি ফেয়ার টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল and should reflect a person's ability to pay. তার মানে এটা ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে তার ইনকাম অনুযায়ী এটা ডিফারেন্ট হতে পারে, হতে পারে না, হবে, এবং
এইটা রিফ্লেক্ট করবে একজন পার্সনের এবিলিটি টু মেক দ্য পেমেন্ট। সেকেন্ড ক্যানন হচ্ছে ইট শুড নট বি আরবিট্রারি, ইট শুড বি সার্টেন। আমরা যদি ট্যাক্সের ক্ষেত্রে দেখি, প্রত্যেকটা ট্যাক্সের জিনিসই কি অনেক বেশি সার্টেন থাকে। আমাদের ইনকাম গ্রুপ সার্টেন থাকে, ট্যাক্স রেট সার্টেন থাকে। সো ট্যাক্সেশনের ক্ষেত্রে অবশ্যই এইটা কনভেনিয়েন্স এবং সার্টেনিটি থাকবে। থার্ড হচ্ছে কনভেনিয়েন্স। ইট শুড বি কনভেনিয়েন্ট ইন টার্মস অফ টাইমিং এন্ড পেমেন্ট। যেমন আমাদের দেশে ইন্ডিভিজুয়ালের জন্য লাস্ট ডেট অফ পেমেন্ট কত তারিখ, বা আমরা যেটাকে ট্যাক্স ডে বলি, 30 নভেম্বর। 30 নভেম্বর। তার মানে ইন টার্মস অফ টাইমিং এন্ড পেমেন্ট এটা একটা কনভেনিয়েন্ট থাকবে। তারপর হচ্ছে efficiency. It should administratively efficient with relatively small cost of collection as proportion of the revenue raised. It should not cause economic distortion by affecting the behavior of the taxpayer. Then এই প্রিন্সিপাল গুলোর মধ্যে তিনটা মেজর প্রিন্সিপাল কি? একটা হচ্ছে efficiency. A tax should be easy to pay and cheap to collect. It is in pursuit of this objective that so much tax is collected at source by deduction from income as it arises. The UKPE, that is pay as you earn, tax on salaries and wages is an example. Then equity. It is important that tax should be fairly levied as between one taxpayer and another. For example, in UK, tax legislation is often complex, both to reduce the opportunity to avoid tax and promote fairness, and this is not always achieved. তার মানে এটা কি হতে হবে? অবশ্যই fairly levied হতে হবে। Economic effect must be considered. The way in which tax is collected can profound economic effect, which must be taken into account when formulating a tax policy. Tax যখন আপনি কোনো কিছুর উপর ইম্পোজ হবে, তখন অবশ্যই আমাদের কি করতে হবে? টোটাল ইকোনমির উপর এটার কি ইম্প্যাক্ট, এইটা আমাদের কনসিডারেশনে আনতে হবে। এটা বিশেষ করে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে এই জন্য আমরা দেখি যে সবসময়ই প্রত্যেক বছরই টোটাল ইকোনমির উপর ইম্প্যাক্ট চিন্তা করেই কিন্তু কিছু ট্যাক্স, কিছু জিনিসের উপর ট্যাক্স কমানো হয়, কোনো বিজনেসের উপর ট্যাক্স বাড়ানো হয়। শুধু তাই না, ইন্ডিভিজুয়াল ট্যাক্সের ক্ষেত্রেও কিন্তু আসলে এটা কনসিডার করা। যেমন করোনার কারণে ইন্ডিভিজুয়াল ট্যাক্স অ্যাসেসমেন্টের যে স্ল্যাব, ওই স্ল্যাবগুলোর মধ্যে কিন্তু কিছু চেঞ্জ গত বছর আসছে। Then AICPA, American Institute of Certified Public Accountant, তারা আবার 10টা ফ্রেমওয়ার্ক করছে, 10টা প্রিন্সিপাল বলছে। The American Institute of Certified Public Accountant statement, guiding principle of good tax policy, a framework for evaluating tax proposal. আমরা প্রথমে দেখলাম হচ্ছে ক্যানন অফ ট্যাক্সেশন, যেটা অ্যাডাম স্মিথের, আর এখন আমরা দেখব প্রিন্সিপাল যেটা AICPA প্রপোজ করা। সেটা হচ্ছে কি? ইকুইটি এন্ড ফেয়ারনেস, দেন ট্রান্সপারেন্সি এন্ড ভিজিবিলিটি, then certainty, then convenience of payment, then economy in collection, then simplicity, appropriate government revenue, minimum tax gap, neutrality, and economic growth and efficiency. এর মধ্যে appropriate government revenue মানে হচ্ছে
the tax system should enable government to determine how much tax revenue is likely to be collected and when. তার মানে tax system enable government কি করবে, কত রেভিনিউ কালেক্টেড হবে এবং কখন এই কালেকশনটা হবে। আর মিনিমাম ট্যাক্স গ্যাপ কি, is the difference between the tax owed and the amount of tax collected. যেমন আমাদের দেশে কি হয় যে যতটুকু আমাদের ট্যাক্স রিসিভ করার কথা গভর্নমেন্ট অতটুকু ট্যাক্স রিসিভ করে না, এটা সবসময় আমরা দেখি। তার মানে এটা হচ্ছে কি ট্যাক্স গ্যাপ। তো এরা বলতেছে যে একটা প্রিন্সিপাল হওয়া উচিত যে ট্যাক্স শুড বি স্ট্রাকচার্ড ইন আ ওয়ে সো টু মিনিমাইজ দ্য নন কমপ্লায়েন্স, দ্যাট ইজ ট্যাক্স যার যতটুকু দেয়ার সে অবশ্যই ততটুকু ট্যাক্স পেমেন্ট করবে। সো এরপর আমাদের কিছু বেসিক ট্যাক্স টার্মিনোলজি এখানে কথা বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলেন স্যার, মানে যার যতটুকু ট্যাক্স দেওয়ার দরকার যদি ততটুকু না দেয় তাহলে কি স্যার ট্যাক্স গ্যাপের সৃষ্টি হয়? আমরা আবার এই স্লাইডটাই চাই। জি স্যার। ট্যাক্স গ্যাপ ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্ট ওড, মানে যতটুকু আমাদের কালেক্ট করার কথা ছিল, আর অ্যামাউন্ট অফ ট্যাক্স কালেক্টেড মানে যতটুকু ট্যাক্স কালেক্ট হলো। এই দুইটার গ্যাপটাকে বলা হচ্ছে মিনিমাম ট্যাক্স গ্যাপ। মানে প্রিন্সিপালটা হচ্ছে এই ট্যাক্স গ্যাপটাকে মিনিমাম করতে হবে, কমাইতে হবে। যেমন বাংলাদেশে ধরেন ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফর এক্সাম্পল বললাম যে আসা উচিত 25,000 কোটি টাকা। সো এইটা হয়তো এখন বাংলাদেশে আসে হয়তো 15,000 কোটি টাকা। তার মানে কি ট্যাক্স গ্যাপটা অনেক বেশি। কিন্তু এই ট্যাক্সেশনের এই প্রিন্সিপালের মূল কথাটা হচ্ছে যে 25,000 কোটি টাকা যদি আসা হয় তাহলে যেন অন্তত 24,500 কোটি টাকা আসে, মানে ট্যাক্স গ্যাপটা যেন মিনিমাম হয়। কথা বোঝা গেছে? মানে ট্যাক্স গ্যাপ যত বেশি হবে তার মানে কি গভর্নমেন্টের রেভিনিউ আর্নিং কম। সো প্রিন্সিপাল হওয়া উচিত যে ট্যাক্স গ্যাপটা যত সম্ভব কমায় আনা। এই জন্যই দেখবেন সবসময় ট্যাক্সেশনের ক্ষেত্রে গভর্নমেন্টের বা এনবিআর বলে যে আমরা আসলে কোন ইন্ডিভিজুয়াল গ্রুপকে ধরার চেষ্টা না করে আমরা কি করি, আমরা ট্যাক্স নেটটা বাড়াই। এই যে ট্যাক্স নেট বাড়ানো, এটার মূল উদ্দেশ্যই হচ্ছে ট্যাক্স গ্যাপটাকে কমায় আনা। সো ডিরেক্ট ট্যাক্স আমরা সবাই জানি ডিরেক্ট ট্যাক্স কি। A direct tax is one that fall directly on the person or entity who is expected to pay it. যখন এই যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফর এক্সাম্পল, এটা কি এক ধরনের ডিরেক্ট ট্যাক্স। এই বইটার মধ্যে মানে আমাদের যে সীমার এই ম্যানুয়ালটায় সব ইউকের এক্সাম্পল দেয়া আছে, তো আমি আসলে ওইটাই এখানে কন্টিনিউ করছি। হ্যাঁ, so direct tax is one that falls directly on the person or entity who is expected to pay it. For example, UK corporation tax is a direct tax. A direct tax is levied on an individual or entity, so it can be designed to take account of certain individual or entity circumstance, for example, family size, financial commitment, level of investment in non-current asset, etc. তার মানে ডিরেক্ট ট্যাক্সটা হচ্ছে যেমন আমাদের দেশে ডিরেক্ট ট্যাক্সটা ইন্ডিভিজুয়ালের কিসের উপর নির্ভর করে, তার ইনকামের উপর নির্ভর করে। ইউকেতে হয়তো ফ্যামিলি সাইজের উপর নির্ভর করে বা ফিনান্সিয়াল কমিটমেন্টের উপর নির্ভর করে। আমাদের ক্ষেত্রে কর্পোরেশনের ক্ষেত্রে কি হয়, ইনকামের উপর নির্ভর করে অথবা একটা মিনিমাম ট্যাক্সের কথা বলা আছে। ইনডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স কোনটা? An indirect tax is one that is levied on one part of the economy with intention that it will be passed on to another. তার মানে যার কাছ থেকে ট্যাক্সটা
কালেক্ট করা হচ্ছে, কিন্তু এটার ইন্টেনশন হচ্ছে যে এই ট্যাক্সটা আসলে ট্যাক্সের যে বার্ডেন এইটা ট্রান্সফার হবে আরেকজনের কাছে বা পাস হয়ে যাবে আরেকজনের কাছে। যেমন এখানে উদাহরণটা যদি আমরা দেখি, ফর এক্সাম্পল ইন ইউকে value added tax VAT is levied on all business involved with production and distribution of a good for a final customer. In most cases, VAT will be added to the final price paid by the customer. As indirect tax is not levied on eventual payer of the tax, it cannot be related to individual circumstances of the taxpayer. তার মানে এই ভ্যাটটা আসলে কারা দেয়? লাস্টের যে মানে সার্ভিসটা নাই সে ভোক্তা, কিন্তু কালেকশন করতেছে কে? বিজনেসম্যান বা বিজনেস প্রতিষ্ঠান। বিজনেস প্রতিষ্ঠান। তার মানে আসলে যার উপর এটা লেভিড হচ্ছে সে পেমেন্টটা করতেছে না, পেমেন্টটা করতেছে কে? ফাইনাল কাস্টমার। তাহলে স্যার গভর্নমেন্ট যে ট্যাক্সটা আমাদের থেকে মানে পাবলিক থেকে কালেক্ট করে এটা কি স্যার ইনডিরেক্ট ট্যাক্স? গভর্নমেন্ট আসলে দুই ধরনের ট্যাক্স কালেক্ট করে। যখন ইন্ডিভিজুয়ালের উপর, যেমন বাংলাদেশে ইন্ডিভিজুয়ালকে একটা অ্যামাউন্ট বলে, যখন তার কাছ থেকে ট্যাক্সটা নেওয়া হয় যে এর উপর ইনকাম থাকলে তুমি ট্যাক্স দিবা, তখন ওইটা ডিরেক্ট ট্যাক্স। কিন্তু আমি যখন বা আপনি যখন কোনো দোকানে গিয়ে খান, হ্যাঁ, আপনি হয়তো ইনকাম ট্যাক্স দেন না, আপনি একজন স্টুডেন্ট, সাপোজ আপনি ইনকাম ট্যাক্স দেন না, কিন্তু আপনি স্টার কাবাবে নাস্তা করলেন, আপনি কিন্তু এখানে ট্যাক্স দিয়ে আসলেন, ওই ট্যাক্সটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। আপনি একটা সার্ভিস নিলেন, ওইটার এগেইনস্টে আপনি ট্যাক্স দিলেন। কথা বলছি, হ্যাঁ, ঠিক আছে স্যার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে ইনসিডেন্স। ইনসিডেন্স হচ্ছে কি? ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্স বার্ডেন। তার মানে ট্যাক্সটা বার্ডেনটা ডিস্ট্রিবিউট, কিভাবে ডিস্ট্রিবিউশনটা করা হচ্ছে। The incidence of a tax is on person who actually pay it. The incidence of a income tax is on the taxpayer, as it is the taxpayer who is assessed and pay the tax. এটা আমরা আগে একটা এক্সাম্পলটা দেখি, তাহলে এটা হয়তো আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। একটা হচ্ছে ফর্মাল ইনসিডেন্স, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ইনসিডেন্স। আমরা যখন এই যে বললাম যে স্টার কাবাবে আপনি নাস্তা করলেন, আপনি ভ্যাট দিলেন, তার মানে ফর্মাল ইনসিডেন্সটা কি? যে ভ্যাটটা the person or entity who has direct contract with tax authorities. তাহলে ফর্মালি ট্যাক্স অথরিটিজ এর সাথে কিন্তু আমি বা আপনি নাই, কারা আছে? স্টার কাবাব দোকানটা। কথা বুঝছেন? তাহলে ফর্মাল ইনসিডেন্সে কে আছে? স্টার কাবাব, the person or entity who has direct contact with the tax authorities. For example, formal incidence of sale tax or VAT will be the entity making the sale. It is the entity making the sale that must account for the transaction and pay tax collected to the revenue collection authorities. আপনি ইয়েলো থেকে একটা শার্ট কিনলেন, কিন্তু এই শার্টটা কালেক্ট করলো কি? সরি, শার্টটা আপনি কিনলেন, কিন্তু যে ভ্যাটটা সেটা কালেক্ট করলো কে? ইয়েলো। আমাদের সাথে ডিরেক্টলি কিন্তু এই ভ্যাটের ক্ষেত্রে আমাদের সাথে ডিরেক্টলি এনবিআর এর কোনো রিলেশন নাই। রিলেশনটা কার? ইয়েলোর অথবা স্টার কাবাবে। এটাকে আমরা বলবো ফর্মাল ইনসিডেন্স। আর অ্যাকচুয়াল ইনসিডেন্স কোনটা? স্যার কনজিউমার। সরি, আমি মিস করছি।
স্যার ফর্মাল ইউজার যে আমরা যে পেমেন্টটা করছি আমরা হ্যাঁ হ্যাঁ ইফেক্টিভ হ্যাঁ রাইট। আমরা হচ্ছি যারা আমরা এই যে সার্ভিসটা নিলাম বা যারা প্রোডাক্টটা কিনলাম তারা হচ্ছে এফেক্টিভ অর অ্যাকচুয়াল ইনসিডেন্স। দ্য পার্সন or entity who end up bearing the cost of tax as they cannot pass it to someone else. If sale tax is added to selling price, it is passed to customer, and it is actually the customer who end up paying the tax. The effective incidence is on the customer. আমার কথা বোঝা যাচ্ছে তো না? জি স্যার। Then taxable person, আমরা taxable person কাকে বলবো? A taxable person is the person accountable for payment of tax. যিনি accountable কিসের জন্য? ট্যাক্স পেমেন্টের জন্য। ট্যাক্স কিন্তু এটা মূলত ট্যাক্স ইজ লেভিড on the taxable person who is responsible for payment. For example, UK traders have to register for VAT as a taxable person. They can charge VAT to customers and recover the VAT paid to their supplies. ঠিক আছে, তার মানে এটা ইন্ডিভিজুয়াল হইতে পারে, এটা এন্টিটিও হইতে পারে। আমার যদি ট্যাক্স দেওয়ার ইনকাম থাকে তাহলে আমি ট্যাক্সেবল পারসন। যেই প্রতিষ্ঠান যদি ভ্যাট দেওয়ার মতো ক্ষমতা রাখে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সে সেল করে, তাহলে সে একটা ট্যাক্সেবল পারসন বা ট্যাক্সেবল, আমরা এন্টিটি বলি না, আমরা ট্যাক্সেবল পারসনই বলি। স্যার একটা কোশ্চেন। জি জি স্যার, ইনসিডেন্সের ব্যাপারে আমরা যখন ফর্মাল আর অ্যাকচুয়াল চেক, স্যার আমরা অ্যাকচুয়ালি ব্যাটটাকে হিসাব করেছি, ব্যাটার ইনসিডেন্স। আচ্ছা, একটু না সাউন্ড হচ্ছে, আপনি কি আবার একটু প্রশ্নটা করবেন? আমি শুনতে পাইনি। হ্যালো স্যার, এখন কি সাউন্ড হচ্ছে? না, হচ্ছে না। স্যার, আমি কোশ্চেনটা ছিল স্যার, ইনসিডেন্সের ক্ষেত্রে আমরা তো স্যার ভ্যাট ট্যাক্সটাকে হিসাব করেছি। আমরা যদি স্যার ইন্ডিভিজুয়াল ট্যাক্সটাকে হিসাব করি বা ডিরেক্ট ট্যাক্সটাকে হিসাব করি, সেক্ষেত্রে ফর্মাল আর অ্যাকচুয়াল ইনসিডেন্স একই এন্টিটি আসবে না? একই আসতো, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে একই আসে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তারপর hypothecation. Hypothecation mean that product of certain tax are devoted to specific type of expenditure. তার মানে যেমন আমরা কি করি, ওই যে গাড়ির জন্য যে ট্যাক্স টোকেনটা নেই, আমরা ধরে নেই যে এইটার এই ট্যাক্সটা কিসের জন্য খরচ করা হয়, হয়তো বিল্ডিং এন্ড মেইনটেইনিং দ্য রোডস। সো এটা হচ্ছে হাইপোথেশন। হাইপোথিকেশন মিন্স দ্যাট প্রোডাক্ট অফ সার্টেন ট্যাক্স আর ডিভোটেড টু আ স্পেসিফিক টাইপ অফ এক্সপেন্ডিচার। কথা বুঝছেন? যেমন বিআরটিএ যে ট্যাক্স গুলা কালেক্ট করে, তারা ওই ট্যাক্সটা আসলে সড়ক ও পরিবহন মানে সড়ক উন্নয়নের জন্য যদি শুধুমাত্র খরচ করত বা করে কিনা এই ব্যাপারে আমার স্পষ্টত ধারণা নাই, তাই আমি এটা বললাম আর কি, যে যদি এরকম হয় যে ওই ট্যাক্সটা কালেক্ট করা হয় শুধুমাত্র রোডের জন্য, তাহলে এটাকে আমরা বলবো হাইপোথিকেশন। উইথহোল্ডিং ট্যাক্স। উইথহোল্ডিং ট্যাক্সটা কি? আমরা জানি যে কোনো পেমেন্ট করার আগে আমরা ভ্যাট একটা কেটে রাখি বা ট্যাক্স কেটে রাখি, ওই যে সেকশন 52 অনুযায়ী। সো এইটাকে বলা হচ্ছে কি? উইথহোল্ডিং ট্যাক্স। উইথহোল্ডিং রেসপন্সিবিলিটি মানে হচ্ছে person or entity paying various type of income to person or entity abroad are usually required by the law of country to deduct tax from the income before making a payment.
কোনো পেমেন্ট করার আগে আমরা যখন ট্যাক্সটা কেটে রেখে দিই ওই ট্যাক্সটাকে আমরা বলি উইথহোল্ডিং ট্যাক্স, and it is responsibility of the person or entity making the payment correctly deduct it. The person or entity making the deduction is responsible for paying the tax deducted to the tax authorities and preparing the correct document, properly account it. Tax rate তিন ধরনের হয়। The three possibilities are কি? Progressive tax. আপনার ইনকাম যত বেশি হবে আপনি কি করবেন? ট্যাক্স তত বেশি পেমেন্ট করবেন। আরেকটা কি? প্রপোর্শনাল ট্যাক্স, সেম ট্যাক্স সবার জন্য। আরেকটা কি? রিগ্রেসিভ ট্যাক্স, আপনার ইনকাম যত কম হবে ট্যাক্স তত বেশি দিবেন। Decreasing proportion of income as income rises. তাহলে আপনি ইনকাম বেশি ট্যাক্স বেশি দিবেন, প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রপোর্শনাল ট্যাক্স আপনার ইনকাম যাই হোক একটা সার্টেন প্রপোর্শনে দিবেন। রিগ্রেসিভ ট্যাক্স আপনার ইনকাম যত বেশি হবে ট্যাক্স তত কম দিবেন। তাহলে বাংলাদেশে কোনটা আছে বলেন তো? প্রোগ্রেসিভ, প্রপোর্শনাল না রিগ্রেসিভ? স্যার প্রোগ্রেসিভ ট্যাক্সেস। বাংলাদেশে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন, কারণ আমাদের দেশে কি রেট গুলা যত ইনকাম বাড়ে মানে যে স্ল্যাব অনুযায়ী যত উপরে আপনার ইনকাম তত আপনি বেশি রেটে ট্যাক্স দেন। স্যার 2 or 3 নম্বরের একটা एग्जांपल দিবেন স্যার? একটু ডিটেইলস বলা যাবে স্যার এটার উপর একটু আরেকটু মানে একটু ডিটেইলস জানতে চাচ্ছিলাম স্যার। ইনকাম কম হলে ট্যাক্স বেশি দেব, ইনকাম বেশি হলে ট্যাক্স কম দেব। প্রোগ্রেসিভ ট্যাক্সটা তো যেটা আমরা বাংলাদেশে প্র্যাকটিস করি। প্রপোর্শনাল ট্যাক্সটা হতে পারে যেমন প্রপোর্শনাল ট্যাক্স হচ্ছে যে সেম প্রপোর্শনে আপনি ট্যাক্স দিবেন, সেম রেশিওতে আপনি ট্যাক্স দিবেন। আর রিগ্রেসিভ ট্যাক্সটা হইলো ধরেন আমার প্রথম ট্যাক্স স্ল্যাবটা 3 লাখ টাকা, ধরেন 2.5 লাখ টাকার জন্য ট্যাক্স স্ল্যাবটা হচ্ছে 20% ফর এক্সাম্পল। তার উপরে গিয়ে হইলো 5 লাখে 15%। তার উপরে যত ইনকাম হোক তার উপরে ট্যাক্স হচ্ছে 5%। মানে কম ইনকাম যাদের তারা দিচ্ছে বেশি রেটে, আর বেশি রেটের ইনকাম যাদের তারা দিচ্ছে কম রেটে। মানে যেটা প্রোগ্রেসিভ ট্যাক্স এটার জাস্ট অপোজিটটা আপনি চিন্তা করেন, সেটা হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স। আমি কি আবার বলবো? ধরেন ফর এক্সাম্পল কোন দেশে 1 লাখ টাকা ইনকাম হইলে ট্যাক্স রেট 5%, 2 লাখ টাকা হইলে 10%, পরবর্তী 3 লাখ টাকা হইলে 15%। তার মানে ইনকাম যত বাড়তেছে 5% থেকে 15%, 15% থেকে 5% থেকে 10%, 10% থেকে 15% হচ্ছে। এটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রপোর্শনাল ট্যাক্স হচ্ছে আপনার ট্যাক্স রেট একটাই, ওই দেশে 5%। এখন আমার ট্যাক্স, আমার ইনকাম 1 লাখ, আমিও 5% দিই, আপনার 10 লাখ আপনিও 5% দেন। এটা হচ্ছে প্রপোর্শনাল। আর রিগ্রেসিভ হচ্ছে আমার প্রথম স্ল্যাবে আমাদের 1 লাখ টাকার যারা ইনকাম তারা দিবে 20%, তারপরে স্ল্যাবে যারা যাবে তারা দিবে 15%, তার উপরে যাদের ইনকাম আছে তারা দিবে 10%। তার মানে ইনকাম যত বাড়তেছে তারা বেনিফিটেড হচ্ছে না, যে ধনী তার বেশি বেনিফিট হচ্ছে না। এটা হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স। স্যার প্রফেশনাল ট্যাক্সটা কোন দেশে কি চালু আছে? আমার জানা মতে নাই, তবে আমি এটা তাইলে আবার একটু দেখে বলতে হবে। আমার জানা মতে বেশ কয়েক দেশে আছে। কোনটা প্রপোর্শনাল ট্যাক্স? যেমন সুইডেনে 40% ওদের ইনকামের 40% ট্যাক্স দিতে হয়। ও, তার মানে এটা একটাই রেট না? ওকে, আচ্ছা। আর হ্যাঁ, উইথহোল্ডিং ট্যাক্সের ক্ষেত্রে ওটা হচ্ছে পেমেন্ট করার আগে ট্যাক্সটা কেটে রাখে, এটা মানে কারা কেটে রাখে? এটা কি
এনবিআর ওখান থেকে না হচ্ছে যে না না ইয়েলো পেইং অথরিটি কেটে রাখে, পেইং অথরিটি কেটে রাখে, যিনি পেমেন্ট করতেছে হ্যাঁ যেমন ফর এক্সাম্পল স্যালারি, হ্যাঁ স্যালারি সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে স্যালারি, রাইট। আমি আবার একটু জটিল ভাবে চিন্তা করতেছিলাম যে যে একটা গাড়ি ঠিক করলাম, ওই গাড়ির ঠিক করার পরে গাড়ির ধরেন আমি আপনার গাড়িটা আপনি না বানাতে ঠিক করলেন, আপনি ব্রিটিশ আমেরিকান টোবাকো আপনার গাড়িটা ব্রিটিশ আমেরিকান টোবাকোর গাড়িটা না বানাতে ঠিক করলো, ঠিক করার পর নাভানা যখন বিল করলো, ওই বিল থেকে না আপনি যতটুকু ট্যাক্স রেট আছে অনুযায়ী কেটে রেখে দিলেন, আপনি নিজেই এটা সরকারি কোষাগারে জমা দিলেন আর ওদের একটা পেপার দিলেন যে আমরা এটা কেটে রাখছি, সেটা হচ্ছে উইথহোল্ডিং ট্যাক্স। তবে এই যে বললো আর কি, আমি অবশ্য নামটা দেখতে পারিনি, দ্যাট ইজ দ্য মোস্ট স্মার্ট এবং মানে এক্সাক্ট এক্সাম্পল যে স্যালারির ক্ষেত্রে আমরা যেই ট্যাক্সটা কেটে রাখি সেটাই হচ্ছে উইথহোল্ডিং ট্যাক্স। জি স্যার। আচ্ছা, ট্যাক্স গ্যাপ কোনটা? ওই যে যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল ট্যাক্স রিসিভ and amount that would have been received if 100% tax is collected. Tax authority aim to minimize the tax gap by collecting high proportion of tax. শেয়ারটা দেখা যাচ্ছে না স্যার, শেয়ার সাইড শেয়ার। আচ্ছা, এটা আবার চলে গেছে না? Then tax basis and classification of taxes. A tax base কি, কিসের উপর ভিত্তি করে আমরা ট্যাক্স নিই? ডেফিনেটলি একটা হচ্ছে ইনকাম, ফর এক্সাম্পল ইনকাম ট্যাক্স এন্ড ট্যাক্সেস অফ দ্য এন্টিটিস প্রফিট। আরেকটা হইতে পারে ক্যাপিটালের উপর ভিত্তি করে ক্যাপিটাল গেইন ট্যাক্স অথবা আপনার ওয়েলথ ট্যাক্স। আরেকটা হতে পারে কি আপনার কনজাম্পশনের উপর ভিত্তি করে ডিউটি, সেলস ট্যাক্স অর ভ্যাট। ঠিক আছে, তো এটাই আজকে আমার লাস্ট স্লাইড ছিল। স্যার রিগ্রেসিভ ট্যাক্সেশনের एग्जांपल কি স্যার? কোনটার রিগ্রেসিভ एग्जांपल? রিগ্রেসিভের এক্সাম্পলটা হচ্ছে যে ধরেন আমাদের ফর এক্সাম্পল একটা হাইপোথেটিক্যাল কান্ট্রি, একটা একজন লোকের 5 লাখ টাকা ইনকাম আছে, আরেকজন লোকের 1 লাখ টাকা ইনকাম আছে। স্যার এটা বুঝছি আমি, আমি কোন কান্ট্রি কি আছে স্যার এরকম রিগ্রেসিভ ট্যাক্সেশন আছে? এটা কোন কান্ট্রি আছে? এটা আমি আসলে ঠিক জানি না। হ্যাঁ মানে ঠিক আছে, আমি লিস্টে বুঝতে পারছি, একদম যাচ্ছে না আমার। হ্যাঁ এটা আসলে আমার জানা নাই, মানে কোন কান্ট্রি আসলে এটা তো মানে কান্ট্রি প্রত্যেকটা দেশেরই যে মূল চেতনা ওইটার তো বিরোধী থাকে, তাই না? মানে আপনি সব দেশই চাই কি মানে ইকুইটি আনতে, সো রিগ্রেসিভ সিস্টেমটা তো আসলে ইকুইটি আনতে বড় ধরনের বাধা তৈরি করে। সো এটা থাকার কথা না, আমরা হয়তো থিওরিটিক্যালি পড়ি, তারপর আপনারাও একটু নেটে দেখেন, যদি থাকে তাহলে নেক্সট ক্লাসে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। হ্যাঁ ঠিক আছে স্যার আমাদের কি এই স্লাইডটা কি স্যার আমাদের কি মানে দেওয়া হবে? হ্যাঁ দেয়া হবে তো, সিএমএ স্পেসে আপলোড করে দিলে ভালো। সিএমএস স্যার এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার আপনাকে আমি যুক্ত করে দিয়েছি স্যার হোয়াটসঅ্যাপ। আমি সিএমএস স্পেসেও করব। তো আমাদের হচ্ছে যেটা আমরা তো এখনো অনলাইন ক্লাস নিচ্ছি, আর আমি যেটা বললাম আমরা মাত্র জয়েন করছি, সো আমরা ওই টোটালটা অ্যাক্সেসটা পাইনি। আবার আমি শুনছি যে স্টুডেন্টরাও সবাই অ্যাক্সেস নাই। সো আমি একটা ইজি ওয়ে বের করছি যেটা আপনাদের সবার জন্যই সুবিধা, সেটা হচ্ছে ওই যে অনেককে আমি একটা ইয়ে বানাইলাম ক্লাস রিপ্রেজেন্টেটিভ,
আরো একজন যদি কোনো ফিমেল হইতে চান সেও হইতে পারেন। হ্যাঁ, তো দুইজন। স্যার আমি হতে পারি স্যার, আমার কোনো প্রবলেম নেই স্যার। ও আচ্ছা, তাহলে আপনিও সিআর থাকেন, জি স্যার। দুইজন সিআর থাকেন। তাহলে আপনার নামটাও আমাকে পাঠিয়ে দিন, আর অনিকের নামটাও আমাকে, মানে আমার আমি মোবাইল পাঠিয়ে নাম্বার। দিয়েছি স্যার, আপনাকে এসএমএস করেছি, আর স্যার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপনাকে স্যার যুক্ত করে নিয়ে। ওকে, অনেক থ্যাংক ইউ। আর ফাতিমা, আমার নাম্বারটা হচ্ছে, আমি আবার সবার জন্যই বলতেছি, জি স্যার, আমার একটু 01819488480। হ্যাঁ, আবার হ্যাঁ, তাহলে আপনিও আমাকে আপনার মেইল অ্যাড্রেসটা পাঠান, অনেকও পাঠান। আর আরেকটা বিষয় হচ্ছে, যেটা সিআর এর আমাদের ক্লাসটা কিন্তু 3 দিন সপ্তাহে, কিন্তু আমি শনিবারের ক্লাসটা নিব না, পরে আমি এটা কভার করে দিব, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আপনাদের কি শনিবারের বাইরে এরপরে কি আরেকটা ক্লাস আছে না? জি স্যার। জি স্যার। জি স্যার, ক্লাস আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা আপাতত এইভাবেই আগাই। হ্যাঁ, জি স্যার। মোবাইল নাম্বারটা আবার বলেন স্যার। আমার মোবাইল নাম্বারটা আবার বলবো, 01819488480। অনেক ভাই, আমাদের একটু গ্রুপে অ্যাড করে দিয়েন, আমি বাসার বলছি। বাসা ভাই, এই যে গ্রুপের লিংক গুলো দিয়েছি, আমি তো এই লিংকে আপনার ক্লিক করলে নাম্বারটা আবার একটু বলবেন। কোথায় দিবেন? চ্যাটে? চ্যাটে আপনি লিংক গুলোতে ক্লিক করলেই জয়েন হতে পারবেন। চ্যাটে তাহলে আমি একটু ঢুকি। বাসার, আপনি কিছু বলতেছেন, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। তাহলে আজকে আমি এই পর্যন্তই শেষ করি। আমার কথা বুঝতে পারছেন সবাই? আমি কিন্তু আস্তে আস্তে কথা বলি আর কি। হ্যাঁ, বুঝা গেছে স্যার আপনার কথা। হ্যাঁ, বলেন, কে জানি কথা বলতে চাচ্ছেন? স্যার ওই ইয়াগুলা, ওই ক্লাসের যে ডকুমেন্টস ইনফরমেশন গুলো থাকবে ওইগুলা সিএমএস স্পেসে দিয়ে দিলে স্যার ভালো হয়। আচ্ছা, সিএমএস স্পেসে অলরেডি আমি দিতে বলছি, এগুলো বোধহয় দেয়া আছে। হ্যাঁ, আমি আমার অফিসারকে বলছি, উনি দিচ্ছেন প্রবাবলি, আপনি একটু চেক করেন। F1 এটা দেয়া আছে। আমি আসলে যেটা যে জন্য মানে অনেককে দিতে চাচ্ছি বা ফাতিমাকে দিতে চাচ্ছি, সো দ্যাট অনেক সময় অনেকে থাকে না সিএমএস স্পেসে, তো এটা আমরা অফিশিয়ালি দিবই, বা অলরেডি দিতেও বলা আছে। হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি এটাই স্যার, সিএমএস স্পেস অনেক সময় পাওয়া যায় না স্যার, মানে অনেক সময় দেওয়া থাকে। অনেকে বলে পাচ্ছি না, লিংক পাচ্ছি না, এই না সেই না। স্যার, এটা থেকে যে কোনো একজন সিআর যে ওনার কাছে থাকলে বেটার জিনিসটা। স্যার, আমার মনে হয় অনেক সাহা উনি আপলোড স্যার যত ম্যাটেরিয়ালস এন্ড ফাইল হোয়াটসঅ্যাপে করলে মনে বেশি বেটার হয় স্যার। আচ্ছা, অফিশিয়ালি জীবন, হ্যাঁ ওইটাই, মানে আমরা অফিশিয়াল সিস্টেমটাকে তো ডিনাই করতে পারবো না, কিন্তু আমার হচ্ছে আমাদের যত বেশি স্টুডেন্টকে আমরা কভার করতে পারি, ওই জন্য সিআর সিস্টেমটা করা। আমার তো মনে হয় আইসিএম এ কি এমনি সিআর সিস্টেম আছে, অন্য কোনো ক্লাসে কি আছে? মানে আমরা নিজ থেকেই করে নিয়েছি, আমরা বিজনেস লেভেলে ওইভাবে করে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা কারণ সিএমএস স্পেস তো তখন ছিল না, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার সবাই অ্যাক্টিভ থাকে, এটা পেতে সবার জন্য সুবিধা হয়। আর সিএমএস স্পেসটা স্যার কয়েকদিন ক্লাস করতেছে, অনেকে এই সম্পর্কে অনেকের ধারণা নাই, অনেকের স্যার ওইটা তো আছে স্যার, দুই জায়গাতে থাকলেই ভালো হয়। স্যার সিএমএস তো ওটা না, আপু সিএমএস স্পেস তো অবশ্যই দিবে, ওটা তো অফিশিয়ালি দিবে, অফিশিয়ালি পাবেন। ওটা তো হোয়াটসঅ্যাপেরটা আলাদা, আর ওটা তো অফিশিয়ালি দিবেই, ওটা তো আপনি পাবেনই। হ্যাঁ ওইটাই, কিন্তু আজকে অনেক কনভারসেশন হলে এটা খুঁজে পাওয়া যায় না, তো সিএমএস এ থাকলে দেখা যাবে দুইটা জায়গায় দেখা যাচ্ছে, এজন্য ভালো হয় আর কি। আর সিএমএস স্পেসে কোনো আপলোড হয় নাই? হয় নাই না? আচ্ছা, আমি দেখতেছি। তাহলে আজকে এই পর্যন্ত থাক, ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসটা বুধবারে হবে, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।